এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বক বর্ণালীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই তড়িৎচুম্বক বর্ণালী কি জিনিস এটা কিন্তু আমরা আমাদের লেকচারের শুরুতেই আমরা বর্ণনা করে আসছি। সো আমরা এখন যে জিনিসটা দেখব যে এই তড়িৎচুম্বক বর্ণালী কয় প্রকার। তো দেখো তোমরা আগে থেকেই জানো যে আমাদের যে লাইট আছে মানে আলো কিন্তু একটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই সূর্য থেকে যখন আলো আসে তখন আলো আসলে আমাদের জন্য কি নিয়ে আসে? আলো কিন্তু একা আসে না, আলো কিন্তু আমাদের জন্য অনেকগুলো জিনিস নিয়ে আসে। তা আলো কী নিয়ে আসে দেখো, এই লাইট আমাদের এই রেডিও ওয়েভ থেকে শুরু করে এই এক্স রে গামা রে সব কিন্তু নিয়ে আসে, অর্থাৎ এই এতগুলা রে সে একসাথে আমাদেরকে নিয়ে আসে। সে কী নিয়ে আসে ভাইয়া? সে আমাদেরকে রেডিও ওয়েভ নিয়ে আসে, সে আমাদের জন্য মাইক্রোওয়েভ নিয়ে আসে, সে আমাদের জন্য ইনফ্রারেড বা আয়ার রশ্মি নিয়ে আসে, সে আমাদের জন্য ভিজিবল লাইট নিয়ে আসে, সে আমাদেরকে ইউভি রে নিয়ে আসে, এক্স রে নিয়ে আসে এবং হচ্ছে আমাদের জন্য গামা রে নিয়ে আসে। সো দেখো এই যে লাইট যে এতগুলা বিকিরণ নিয়ে যে আসতেছে, তার মধ্যে মাত্র ছোট্ট একটা পার্ট মানে এই যে ভিজিবল পার্টটা আছে, তুমি কিন্তু মাত্র এই ভিজিবল পার্টটাই দেখতে পাও, আর কোনো পার্ট কিন্তু তুমি দেখতে পাও না। আমি কিন্তু ইনফ্রারেড দেখতে পাই না, আমি কিন্তু মাইক্রোওয়েভ দেখতে পাই না, আমি কিন্তু রেডিও ওয়েভ দেখতে পাই না, আমি কিন্তু ইউভি এক্স রে বা গামারে আমি কিন্তু কাউকেই দেখতে পাই না। তার মানে লাইট যে এতগুলো জিনিস নিয়ে আসতেছে আমাদের জন্য, আমরা তার মধ্যে শুধুমাত্র কেবল একটা জিনিসই দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের ভিজিবল লাইট। এবং সেই ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো, সেটা হচ্ছে আমাদের 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। আচ্ছা, তো এখন আমরা একটু জিনিস যদি লক্ষ্য করি, দেখো আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ন্যানোমিটার এককে, এবং তুমি লক্ষ্য করো আমার এখানে রেডিও ওয়েভ যে আছে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻12 ন্যানোমিটার থেকে 10⁸ ন্যানোমিটার পর্যন্ত। তো তুমি লক্ষ্য করে দেখো, তুমি যতই এই বাম থেকে ডান দিকে যাচ্ছ, যত তুমি বাম থেকে ডান দিকে যাবা তোমার কি হচ্ছে, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু কমতেছে। সো বাম থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে। এখন আমরা সবাই জানি E=hc/λ, রাইট? এখন তোমরাই বলো ল্যামডার সাথে শক্তির কী ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আমার যদি ল্যামডার মান বেড়ে যায়, আমার কিন্তু শক্তির মান কী হবে ভাই বলো তো? কমে যাবে। তো দেখো আমাদের বাম থেকে ডান দিকে গেলে এই ল্যামডার মান কমতেছে, তার মানে কিন্তু আমাদের এই শক্তির মান কী হইতেছে? বাড়তেছে। ওকে, সো তার মানে আমাদের এই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে রেডিও ওয়েভের শক্তি কিন্তু সব থেকে কম। ওকে, আবার দেখো আমাদের যে এই যে এক্স রে বা গামারে, এই যে গামারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে কিন্তু গামার শক্তি সব থেকে বেশি। ওকে, সো তার মানে দেখলাম যে আমাদের রেডিও ওয়েভের থেকে মাইক্রোওয়েভের এনার্জি বেশি, মাইক্রোওয়েভ থেকে ইনফ্রারেডের এনার্জি বেশি, ইনফ্রারেড থেকে ভিজিবলের থেকে ইউভি থেকে এক্স রে, তারপরে কি গামারে। সো এই কনসেপ্টটাকে দেখো আমরা কাজে লাগাই, আমরা হচ্ছে এখন একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। তো আমরা যে এতক্ষণ এই রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ বা ইনফ্রারেড এদের যে এনার্জি সম্পর্কে জানলাম, সেই এনার্জিকে কাজে লাগাই আমরা কিভাবে এদেরকে ব্যবহার করতে পারি, সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন তোমরা দেখো এই যে রেডিও ওয়েভ, তোমরা একটু আগে দেখে আসছো রেডিও ওয়েভের শক্তি সব থেকে কম। তো এর শক্তি এতই কম যে এইটা কোনো একটা মলিকুলের মধ্যে রোটেশন তৈরি করতে পারে না, ভাইব্রেশন তৈরি করতে পারে না, বা এর ইলেকট্রনকে এক্সাইট করতে পারে না। এটা কি করতে পারে জানো? এ হচ্ছে নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করতে পারে। আমাদের যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসও কিন্তু খুব দুর্বল একটা বলে ঘুরতে থাকে। তো এই রেডিও ওয়েভ কী করতে পারে? নিউক্লিয়াসের স্পিনটাকে চেঞ্জ করতে পারে। যদি নিউক্লিয়াস এইভাবে ঘুরে, সে তার স্পিনটাকে চেঞ্জ করে এইভাবে ঘুরাবে, উল্টা দিকে ঘুরাই দিতে পারে। এতটুকুই সে করতে পারে, এবং এই কাজটাও সে একা করতে পারে না। এই কাজটা করার জন্য তার একটা হেল্প লাগে, এবং সেই হেল্পটা কার লাগে? একটা ম্যাগনেটিক ফিল্ডের লাগে। মানে আমরা যদি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দেই, তাহলে সে কি করতে পারে? নিউক্লিয়াসের স্পিনটাকে চেঞ্জ করতে পারে। কার সহায়তায়? ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায়। বুঝতে পারছো? এবং আমরা এখানে যে ম্যাগনেটিক ফিল্ড দিব, সেই ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা হচ্ছে 0.5 টেসলা থেকে 3 টেসলা পর্যন্ত। ওকে, সো দেখো তাহলে মানে কি দেখলাম? রেডিও ওয়েভ দিলে একটা নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ হয়, কার সহায়তায়? ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায়। তার মানে ম্যাগনেটিক ফিল্ড দিলে নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ হয়। এই যে স্পিন চেঞ্জ হয়, এটাকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে রেজোন্যান্স তৈরি হয়। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স বা এনএমআর স্পেকট্রোস্কোপি।
ওকে, সো তার মানে দেখো যে রেড ওয়েভ থেকে আমরা কি পাই, আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি পাই, আর সেই এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা হচ্ছে নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করি ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায়। এখন কথা হচ্ছে এই রেডিও ওয়েভের ব্যবহার কই বা এই এনএমআর এর স্পেকট্রোস্কোপির ব্যবহার কই। দেখো এনএমআর কাজে লাগায় আমরা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এমআরআই করে থাকি। তোমরা অনেকেই হয়তো এমআরআই এর নাম শুনছো, এবং এই এমআরআই নিয়ে কিন্তু এমআরআই কার্যপ্রণালী নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। সো তার মানে দেখলাম কি যে এই রেডিও ওয়েভ দিয়ে কি করে ভাইয়া বলো তো, এনএমআর করে, আর সেই এনএমআরকে কাজে লাগে আমরা কি করি, আমরা হচ্ছে এমআরআই করি। আচ্ছা, এছাড়াও এই রেডিও ওয়েভ আর কোথায় কোথায় ব্যবহার করে, রেডিও ওয়েভ হচ্ছে আমাদের রেডিও এবং টিভি, আমাদের যে রেডিও এবং টিভি যে সিগন্যাল আছে এই সিগন্যালগুলো সাধারণত হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। ওকে, তো এরপরে আসো আমাদের মাইক্রোওয়েভ। এখন তোমরা দেখছো একটু আগে রেডিও ওয়েভের থেকে মাইক্রোওয়েভের শক্তি বেশি। সো যেহেতু রেডিও ওয়েভ থেকে মাইক্রোওয়েভের শক্তি বেশি, এ কি করতে পারে জানো, এ হচ্ছে অণুগুলাকে ঘুরাইতে পারে, হ্যাঁ, মানে মলিকুলের মধ্যে রোটেশন তৈরি করতে পারে। ওকে, সো যেহেতু এটা রোটেশন তৈরি করতে পারে এই জন্য এটাকে বলা হয় রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। ওকে, এখন এই মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিকে কাজে লাগাই, কিন্তু মাইক্রোওয়েভকে কাজে লাগাই আমরা কি করি জানো, আমরা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করি। এই মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে খাবার গরম করে দেখো, মাইক্রোওয়েভ ওভেনে আমরা হচ্ছে মাইক্রোওয়েভ দেই, মাইক্রোওয়েভ গিয়ে কী করে খাবারের অণুগুলোকে মধ্যে রোটেশন তৈরি করে, অর্থাৎ খাবারের অণুগুলোকে ঘুরায়। ওকে, সো যখন খাবারের অণুগুলোকে ঘুরায়, তো একটা যখন ঘুরে সে কী করে, সে তার পাশেরটাকে ঘুরায়, তো তার পাশের অণুটা যখন ঘুরে সে তার পাশের অণুকে ঘুরায়। সো আলটিমেটলি কী হয়, এরা একজন আরেকজনের সাথে ঘুরতে ঘুরতে একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আর যখনই সংঘর্ষে লিপ্ত হয় তখন কী হবে বলো তো ভাইয়া, এখানে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ খাবারটা গরম হয়ে যায়। ওকে, সো এই প্রিন্সিপালটাকে কাজে লাগাই আসলে আমাদের এই মাইক্রোওয়েভ ওভেন কাজ করে। এছাড়াও এই মাইক্রোওয়েভ আর কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখো মাইক্রোওয়েভ আমাদের খুব কমন দুইটা জিনিসের মধ্যে ইউজ করা হয়, যেটা হচ্ছে তোমাদের জন্য একদম অপরিহার্য। একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে মোবাইল সিগন্যাল। অর্থাৎ আমাদের যে মোবাইলের যে নেটওয়ার্ক আছে, মোবাইলের নেটওয়ার্কও কিন্তু আমাদের হচ্ছে মাইক্রোওয়েভ, এবং আমাদের যে ওয়াইফাই সিগন্যাল আছে, এই যে ওয়াইফাই যে আমরা সিগন্যালটা পাই সেটাও কিন্তু হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। তো এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের জানাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে কিন্তু প্রায় ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। এবার আসো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ইনফ্রারেড। এখন তোমরাই বলো এই ইনফ্রারেড বা আইআরের শক্তি কি, আরও বেশি, রাইট? রেডিও ওয়েভ তো ঘুরাইতে পারে নাই, মাইক্রোওয়েভ ঘুরাইতে পারছে। হ্যাঁ, এখন ইনফ্রারেড কি করে জানো, ইনফ্রারেড হচ্ছে অণুগুলোর মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে, অণুগুলোর মধ্যে কম্পন তৈরি করতে পারে। ওকে, সো এই অণুগুলোর মধ্যে যদি কম্পন তৈরি করে বা ভাইব্রেশন ক্রিয়েট করে তখন কিন্তু সেখানে হিট জেনারেট হয় বা তাপ উৎপন্ন হয়। দেখো সিম্পল, আমি যদি আমার হাতটাকে যদি এভাবে কিছুক্ষণ মানে ভাইব্রেট করতে থাকি, আমার হাত কিন্তু আলটিমেটলি গরম হয়ে যাবে। এবং আল্লাহর দুনিয়ায় যত ধরনের তাপীয় অনুভূতি আছে সবই কিন্তু হচ্ছে আয়ার রশ্মি। যেই জিনিসটার কারণেই দেখবা তোমার গরম লাগতেছে তুমি বুঝবা সেটা হচ্ছে আমাদের আয়ার রশ্মি। কে বুঝা গেছে কিনা? তো তার মানে দেখো এই যে ইনফ্রারেড বা আয়ার রশ্মি এ কী করে, অণুগুলোর মধ্যে ভাইব্রেশন তৈরি করে, আর সেই ভাইব্রেশন তৈরি করে বলেই এর একটা নাম হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা কম্পন বর্ণালীমিতি অথবা আয়ার স্পেকট্রোস্কোপি। সো এদেরকে আমরা কোথায় ব্যবহার করি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই আয়ার স্পেকট্রোস্কোপির খুব 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 বেশি ব্যবহার হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে আয়ার রশ্মির ব্যাপক ব্যবহার আছে। এই আয়ার রশ্মিকে আমরা হচ্ছে লেজার ট্রিটমেন্টে ব্যবহার করি, এবং থার্মোগ্রাফ নির্ণয়ে আমরা হচ্ছে আয়ার রশ্মি ব্যবহার করে থাকি। এবং এছাড়াও আয়ার রশ্মির আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে কার্যকরীমূলক শনাক্তকরণ। অর্থাৎ আমাদের যে জৈব যৌগ আছে সেই জৈব যৌগে কী ধরনের কার্যকরীমূলক আছে এইটাও কিন্তু এই আমরা আয়ার রশ্মি দিয়ে শনাক্ত করি। এবং এই টপিকটা আমরা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন অর্থাৎ সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে গিয়ে আমরা তখন ডিটেলসে আলোচনা করব। এবং সেখানে দেখবা, তোমরা যদি বই খুলে থাকো দেখবা যে আয়ার রশ্মির সাহায্যে যৌগমূলক শনাক্তকরণ নামে একটা টপিক আছে, যেখানে কিনা অনেক অনেক ধরনের গ্রাফ আছে। সো ওই জিনিসগুলো হচ্ছে আমরা সেকেন্ড পেপারে গিয়ে আলোচনা করব, সেখানে তোমাদেরকে এই জিনিসটা আমি শেখাবো। এছাড়াও আমাদের এই আয়ার রশ্মি আর কোথায় ব্যবহার করা হয়, আয়ার রশ্মি হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় এবং আমাদের অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়। তার মানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা যে ইন্টারনেটটা পাই সেটাও কিন্তু হচ্ছে আমাদের আয়ার রশ্মি। ওকে, এই ছিল আমাদের এই আয়ার রশ্মি। তাহলে আয়ার রশ্মি কী করে ভাই? আয়ার রশ্মি হচ্ছে আমাদের মলিকুলার ভাইব্রেশন অর্থাৎ ভাইব্রেশন তৈরি করতে পারে। আর দেখো আয়ারের থেকে আমাদের এই ইউভি ভিজিবলের শক্তি কি আরও বেশি, রাইট? তাহলে ইউভি ভিজিবলের শক্তি যেহেতু আরও বেশি, সে কী করতে পারে? সে ইলেকট্রনিক এক্সাইটেশন তৈরি করতে পারে। অর্থাৎ
একটা মলিকুলের মধ্যে ইলেকট্রনিক এক্সাইটেশন, মানে এক কক্ষপথ থেকে ইলেকট্রনকে আরেক কক্ষপথে নিয়ে যেতে পারে। তার মানে দেখ এর শক্তি কিন্তু অনেক বেশি। ইউভি রশ্মি ব্যবহার করে, ইউভি ভিজিবল রশ্মি ব্যবহার করে আমরা যে বর্ণালী পাই সেটার নাম হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। এবং এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি ব্যবহার করে আমরা কি করি, জাল টাকা ও পাসপোর্ট শনাক্ত করি। আমরা হচ্ছে ইউভি ভিজিবল রশ্মিকে আমরা কোথায় ব্যবহার করি, এই স্পেকট্রোস্কোপিটাকে টিউবলাইটের মধ্যে ব্যবহার করি। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে পদার্থের পরিমাণ নির্ণয়। এই যে পদার্থের পরিমাণ নির্ণয় বা পদার্থের ঘনমাত্রা নির্ণয়, এইটা আসলে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। ওকে, সো তোমরা অনেকেই হয়তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের নাম শুনছো। এটাও হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের আলোচনা। সো আমরা যখন পরিমাণগত রসায়ন পড়ব সেইখানে গিয়ে হচ্ছে আমাদের এই ইউভি ভিজিবলের এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা নিয়ে আমরা সেখানে গিয়ে ডিটেলসে আলোচনা করব। সো আশা করি এই যে কোন রশ্মিকে কিভাবে ব্যবহার করা হয় এবং তার কারণে আমরা হচ্ছে কোন ধরনের বর্ণালী পাই, হ্যাঁ, এবং সেই বর্ণালীগুলোকে ইউজ করে আমরা কি কি করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা বুঝতে পারছি। এবং এই চার্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের ভার্সিটির এমসিকিউ এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু এই টাইপের কোশ্চেন আসে, ইভেন বুয়েটেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে, তোমরা কোশ্চেন ব্যাংক ঘাটলেই দেখতে পাবা। ওকে, সো এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই যে এমআরআই কিভাবে করে সেই এমআরআই এর কার্যপ্রণালীটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখন দেখব হচ্ছে এমআরআই এর কার্যপ্রণালী। তো এমআরআই কিভাবে করা হয় ভাইয়া? এমআরআই হচ্ছে এই এনএমআর স্পেকট্রোস্কোপিকে কাজে লাগিয়ে করা হয়। আর আমরা একটু আগেই দেখে আসলাম এনএমআর স্পেকট্রোস্কোপিতে কোন ধরনের ওয়েভ ইউজ করা হয়। এনএমআর স্পেকট্রোস্কোপিতে ভাইয়া রেডিও ওয়েভ ইউজ করা হয়। ওকে, রেডিও ওয়েভ। আর এই রেডিও ওয়েভ কী করে ভাইয়া বলো তো? রেডিও ওয়েভ হচ্ছে আমাদের নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে। তো নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করে, সেটা কি সে একা একা করতে পারে? একটু আগে আমরা দেখে আসছি না, নিউক্লিয়াসের স্পিন সে একা একা চেঞ্জ করতে পারে না। তার জন্য তার কি লাগে, একটা ম্যাগনেটিক ফিল্ডের সাহায্য লাগে। তাহলে আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন হচ্ছে রেডিও ওয়েভ দিলে আমাদের নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ হয়। ওকে, সো এখন দেখো এই এমআরআই আমরা কোথায় করি ভাইয়া? এমআরআই হচ্ছে আমরা আমাদের বডিতে করি। আমাদের বডির নরম অংশগুলোতে রোগ নির্ণয়ের জন্য আমরা এমআরআই করি। সো ধরো তোমার মস্তিষ্কে টিউমার হয়েছে, এখন এই মস্তিষ্কের টিউমার তুমি কিভাবে আইডেন্টিফাই করবা সেটার জন্য আমরা কি করি, এমআরআই করি। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে রেডিও ওয়েভ দিবা, দিয়ে তুমি কি করবা, নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করবা। তার মানে আমার এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে নিউক্লিয়াস। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেহেতু এমআরআই আমরা আমাদের বডিতে করতেছি, সো আমাদের কি করতে হবে, এই বডির কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আমাদের কাজ করা লাগবে। এখন দেখো তো আমাদের বডির কত পার্সেন্ট পানি? বডি কি 90% হচ্ছে পানি। তো এই পানির মধ্যে আবার দেখো তো হাইড্রোজেন আছে কয়টা করে? 2টা করে। তার মানে বডিতে হাইড্রোজেনের পরিমাণ কি অনেক বেশি। এবং তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমাদের হাইড্রোজেনের এই যে নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস কিন্তু খুবই সিম্পল একটা নিউক্লিয়াস, কারণ এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, একটা প্রোটন আছে। এই জন্য সায়েন্টিস্টরা চিন্তা করলো যে তাহলে আমরা হাইড্রোজেনকে নিয়েই কাজ করি, কারণ যেহেতু বডিতে হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি এবং হাইড্রোজেনের নিউক্লিয়াসটা যেহেতু সিম্পল, সো এই নিউক্লিয়াসটা নিয়ে কাজ করলেই আমরা হচ্ছে এক্স্যাক্ট এবং অ্যাকুরেট রেজাল্টটা পাবো। সো তারই প্রেক্ষিতে আমরা কোন নিউক্লিয়াস নিয়ে কাজ করি এমআরআইয়ের ক্ষেত্রে বলো তো? হাইড্রোজেনের নিউক্লিয়াস নিয়ে কাজ করি। আচ্ছা, এখন এমআরআই কিভাবে করা হয় এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তোমরা অনেকেই হয়তো এমআরআই করছো বা কাউকে এমআরআই করতে দেখছো। তো এমআরআইতে কী করা হয়, এমআরআই মেশিনের মধ্যে দেখবা মানুষকে এভাবে ঢুকাই দেওয়া হয়। তারপর সেখানে কি করে, সেখানে হচ্ছে তোমার প্রথমেই তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে। ওকে, সো কেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে? দেখো আমাদের বডিতে, হ্যাঁ, এই যে আমরা কাকে নিয়ে কাজ করবো বলছিলাম, হাইড্রোজেনকে নিয়ে কাজ করব। তো আমাদের বডিতে যে হাইড্রোজেনের যে পরমাণুগুলো আছে, এই হাইড্রোজেনের পরমাণুগুলো কিন্তু তোমার বিক্ষিপ্তভাবে থাকে। এই হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটায় আছে। এই বিক্ষিপ্ত হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলোকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আমরা হচ্ছে কি দিই, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি। সো আমরা ফার্স্টেই এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড দিব। তো ম্যাগনেটিক ফিল্ড দিলে দেখো এই যে এখানে একটা নর্থ আর এখানে একটা সাউথ, অর্থাৎ আমরা দুইটা একটা চুম্বক, এইদিকে একটা চুম্বক দিলাম, যার এই পাশে হচ্ছে নর্থ পোল আর এই পাশে আছে সাউথ পোল। তার মানে কিন্তু আমি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম। আর যখনই তুমি এই যে বিক্ষিপ্ত হাইড্রোজেনগুলোর পাশে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড দিবা, তখন এরা ম্যাগনেটিক ফিল্ড বরাবর বিন্যস্ত হয়ে যায়। ওকে, সো তার মানে দেখবা এখন হাইড্রোজেনগুলা এরকম সুশৃঙ্খল হয়ে গেছে। এগুলো হচ্ছে এখন এই দেখো কি সুন্দর সুশৃঙ্খল অবস্থায় আছে।
ওকে, আমাদের নিউক্লিয়াসও কিন্তু নিজেরাই ঘুরতে থাকে। ওকে, সো নিউক্লিয়াসেরও কিন্তু একটা স্পিন আছে। সো আমার দেখো এই যে এখানে যে আমাদের এই যে হাইড্রোজেন পরমাণুগুলো ছিল বা হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো ছিল, এরা তোমার একটা নির্দিষ্ট স্পিনে এরা এই ম্যাগনেটিক ফিল্ড বরাবর ঘুরতে থাকে। তো এই ম্যাগনেটিক ফিল্ড বরাবর দেখো এই যে আমি দেখলাম এই যে এরকম হচ্ছে আমাদের কি একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকে। ওকে, সো আমরা তখন তাহলে কি দেখলাম, আমাদের বিক্ষিপ্ত হাইড্রোজেনগুলোর মধ্যে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দিলাম তখন এরা কি হয়ে গেল, সুশৃঙ্খল হয়ে গেল এবং হয়ে ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইনমেন্টে চলে আসলো, এসে একটা নির্দিষ্ট স্পিনে এরা ঘুরতে থাকলো। ঠিক আছে, তো এখন তুমি যদি এর মাঝখানে রেডিও ওয়েভ দাও, রেডিও ওয়েভ দিলে কি হবে, আমরা যখন এর মাঝখানে রেডিও ওয়েভ দিব তখন কি বলছি, রেডিও ওয়েভ দিলে নিউক্লিয়াস তার স্পিন চেঞ্জ করে ফেলে। তার মানে দেখো এখন যেই স্পিনে নিউক্লিয়াসগুলো ঘুরতেছে, তুমি যদি রেডিও ওয়েভ দাও, রেডিও ওয়েভ দিলে কি হবে দেখো তো ভাইয়া, এই রেডিও ওয়েভ দিলে এই হাইড্রোজেনের যে নিউক্লিয়াসগুলো ছিল এগুলা কিন্তু এখন আর আগের স্পিনে থাকবে না, এইগুলা কিন্তু স্পিন কি করে ফেলবে ভাইয়া বলো তো, স্পিন চেঞ্জ করে ফেলবে। এখন চেঞ্জ করে এরা উল্টা ডিরেকশনে ঘুরতে থাকবে। তার মানে দেখো এটা এই উল্টা দিকে হয়ে গেল, উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। তার মানে এখন কিন্তু এরা আর ম্যাগনেটিক ফিল্ড বরাবর নাই। কি ব্যাপারটা বুঝতে পারছো? সো তাহলে আমরা কি দেখলাম ভাইয়া, দেখো যে আমরা হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ড দিলাম এই বিক্ষিপ্তগুলো সুশৃঙ্খল হয়ে হচ্ছে একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতেছে। যখন আমরা রেডিও ওয়েভ দিলাম তখন তারা কি করলো, এই রেডিও ওয়েভকে শোষণ করে এরা তার স্পিনটাকে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে আবার উল্টা স্পিনে ঘোরা শুরু করলো। কি বোঝা গেছে? এখন দেখো তো এবার যদি আমি এই রেডিও ওয়েভটাকে অফ করে দেই, রেডিও ওয়েভকে তুমি যদি অফ করে দাও তখন তোমার কি হবে, তখন দেখো এরা যে এই যে রেডিও ওয়েভকে শোষণ করে উল্টা দিকে ঘোরা শুরু করলো, রেডিও ওয়েভ অফ করে দিলে এরা আবার সেই শক্তিটাকে বিকিরণ করে ওই আবার আগের স্পিনে ফিরে আসে। তার মানে তারা কি করতেছে, শক্তির বিকিরণ করতেছে। আর যখনই তুমি শক্তির বিকিরণ করবে তখন তুমি কি দেখবা, তুমি হচ্ছে বর্ণালী দেখতে পাবা বা স্পেকট্রাম দেখতে পাবা। কি তাই না? সো তখন কি হয় দেখো, আমাদের এইখানে যে একটা ডিটেক্টর থাকে, ডিটেক্টর, সেই ডিটেক্টর কি করে, সেই ডিটেক্টর হচ্ছে যে বিকিরিত রশ্মিগুলো আসে সেই বিকিরিত রশ্মিগুলোকে সে আইডেন্টিফাই করে, সে আমাদেরকে কিছু গ্রাফ শো করে। যেই গ্রাফের ওয়াই অক্ষে থাকে ট্রান্সমিটেন্স বা নির্গমন এবং এক্স অক্ষে থাকে হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। এবং সেই ডিটেক্টর থেকে দেখা যায় যে আমরা এরকম কিছু পিক পাই, এরকম কিছু পিক পাই। বুঝা গেছে? তো এই যে পিকগুলো তুমি দেখতেছো, এই পিক থেকেও কিন্তু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি আমাদের মস্তিষ্কে কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা আমাদের শরীরে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো এই পিকগুলোকে পরবর্তীতে ফুরিয়ার ট্রান্সফার ইনফ্রারেড সিস্টেম, এই যে FTIRS, এটা একটা কম্পিউটার সিস্টেম যেটার মাধ্যমে এই সিগন্যালগুলোকে কিসে প্রসেস করে, ইমেজে কনভার্ট করে। অর্থাৎ এই সিগন্যালগুলোকে আমরা ইমেজে কনভার্ট করে ফেলি। বুঝা গেছে? তো তার মানে দেখো যে ডিটেক্টর আমাদেরকে যে সিগন্যালগুলো দিল সেই সিগন্যালগুলোকে FTIRS এর মাধ্যমে আমরা হচ্ছে ইমেজে কনভার্ট করি। মনে করো এইটা আমার একটা মস্তিষ্কের ইমেজ। ওকে, এখন এই যে ইমেজটা তুমি পাইলা এইটাকে তখন আদর্শ ইমেজের সাথে কম্পেয়ার করে, আদর্শ ইমেজের সাথে কম্পেয়ার করে দেখে যে ওইটার সাথে এই ইমেজের কোনো ত্রুটি আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তখন তারা বুঝতে পারে, যদি প্রবলেম দেখে যে কোনো জায়গায় ত্রুটি দেখা দিচ্ছে তখন কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে যে আপনার মস্তিষ্কে টিউমার হয়েছে বা আপনার মস্তিষ্কে কোনো ধরনের অসুখ হয়েছে। এখন ভাইয়া তোমরা দেখো যে যদি ধরো তোমার মস্তিষ্কে কোনো প্রবলেম থাকে বা মস্তিষ্কে কোনো টিউমার থাকে, তখন টিউমার একটা কী কোষ বলো তো ভাইয়া? টিউমার কি জীবিত কোষ নাকি হচ্ছে টিউমার মৃত কোষ? টিউমার কিন্তু একটা জীবিত কোষ এবং টিউমারের মধ্যে অস্বাভাবিক কোষ বিভাজন হয়। তার মানে এই টিউমারের মধ্যে যেহেতু অস্বাভাবিক কোষ বিভাজন হচ্ছে, তার মানে ওই জায়গাতে কিন্তু তোমার পানির পরিমাণ বেশি কম্পেয়ার টু তোমার হোল বডি। এবং যেহেতু ওই জায়গায় তোমার পানির পরিমাণ বেশি, তার মানে ওই জায়গাতে তোমার হাইড্রোজেনের নিউক্লিয়াসের পরিমাণও বেশি। এবং তুমি তখন কি করবা, তখন দেখবা যে তোমার একটা পার্টিকুলার জায়গা থেকে অনেক বেশি পরিমাণে পিক আসতেছে বা অনেক অস্বাভাবিক রকমের পিক আসতেছে। সো তুমি কিন্তু যখন যদি দেখো যে এরকম অস্বাভাবিক রকমের পিক আসতেছে তখন তুমি বুঝতেই পারো যে ওই জায়গাতে আমার বেশি সংখ্যক নিউক্লিয়াস আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে, তার মানে ওইখানে বেশি সংখ্যক পানি আছে, বা বলা যেতে পারে সেখানে কিন্তু আমার অস্বাভাবিক রকমের কোষ বিভাজন হচ্ছে। সো সেখান থেকে কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে আমার এই মস্তিষ্কে কোনো ধরনের প্রবলেম আছে নাকি নাই।
ওকে, সো এইভাবেই আসলে বেসিক্যালি আমাদের এই এমআরআই করা হয়। তো আমি যদি তোমাদেরকে একটু আরেকবার সামারি করে দেই যে আমাদের বডিতে এমআরআই করা হয় হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপির সাহায্যে। আর এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা হচ্ছে রেডিও ওয়েভ ইউজ করি। সেই রেডিও ওয়েভ আমাদের নিউক্লিয়াসের স্পিনটাকে চেঞ্জ করে। সে একা নিউক্লিয়াসের স্পিন চেঞ্জ করতে পারে না, তার জন্য তার ম্যাগনেটিক ফিল্ডের সহায়তা লাগে, যেই ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা হচ্ছে 0.5 টেসলা থেকে 3 টেসলা পর্যন্ত। ওকে, সো এই ম্যাগনেটিক ফিল্ড দিলে আমাদের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো কি হয়, একটা সুশৃঙ্খল পরিবেশে চলে আসে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বরাবর এরা বিন্যস্ত হয়ে যায় এবং একটা নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকে। তারপর আমরা যখন এখানে রেডিও ওয়েভ দিই, সেই রেডিও ওয়েভ গ্রহণ করে বা অ্যাবজর্ব করে এই নিউক্লিয়াসগুলো তার স্পিনটাকে চেঞ্জ করে ফেলে, আর নিউক্লিয়াসগুলো স্পিনটাকে চেঞ্জ করে ঘুরতে থাকে। যখনই আমরা রেডিও ওয়েভ অফ করে দিব, তখন কি করে, এই যে নিউক্লিয়াসগুলো রেডিও ওয়েভকে শোষণ করলো, সেই রেডিও ওয়েভকে তারা বিকিরণ করে। তখন সেই বিকিরণ আমাদের ডিটেক্টর আইডেন্টিফাই করে আমাদেরকে কিছু সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালকে পরবর্তীতে আমরা এই কম্পিউটারের একটা সিস্টেমের মাধ্যমে, FTIRS, এই সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে ইমেজে কনভার্ট করি। সেই ইমেজটাকে পরে আদর্শ ইমেজের সাথে কম্পেয়ার করে আমরা রোগ নির্ণয় করি। সো এটাই হচ্ছে আমাদের এমআরআইয়ের কার্যপ্রণালী। এখন এমআরআই করতে গেলে দেখবা আমাদের বইয়ে একটা গ্রাফ আছে। গ্রাফটা কীরকম একটু তোমাদেরকে দেখাই দেই। সেটা হচ্ছে, দেখবে এই ধরনের একটা গ্রাফ তোমরা কিন্তু বিভিন্ন বইতে দেখতে পাবা। এরকম একটা জিনিস দেওয়া থাকে, যেখানে এইখানে থাকে হচ্ছে ফ্রি স্টেট, ওকে, আর এখানে দেখবা দেওয়া থাকে আলফা, এখানে দেখবা দেওয়া থাকে বিটা, ওকে, এবং এইখানে ডেলি সমান সমান দেওয়া থাকে দেখবা বিটা মাইনাস আলফা। এখন এই ব্যাপারটা কি, এটা যেমনি তোমাদেরকে একটু বুঝাই দিই। এটা আসলে কি কোনো কঠিন কিছু না। এই যে দেখো আমাদের হাইড্রোজেনগুলো যে ছিল, হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো, এগুলো আমাদের ফ্রি স্টেটে আছে, এগুলো নর্মাল, এই যে নর্মাল এই অবস্থায় আছে। হ্যাঁ, যখন কোনো কিছু চৌম্বক ক্ষেত্র বরাবর বিন্যস্ত হয়, যখন চৌম্বক ক্ষেত্রের বরাবর থাকে, মানে উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড থাকে, তখন তার এনার্জি কমে যায়। তাহলে দেখো এখানে ফ্রি অবস্থায় আমাদের হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলোর যেই এনার্জি ছিল, তারা যখন চৌম্বক ক্ষেত্র বরাবর বিন্যস্ত হয়ে যাবে, তখন তাদের এনার্জি কমে যাবে। তার মানে এই যে এখন এই অবস্থায় আমাদের এই নিউক্লিয়াসগুলো কোথায় আছে বলো তো ভাইয়া? আমাদের নিউক্লিয়াসগুলো এই যে এইখানে আছে, বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে আমাদের উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখন এবার একটু চিন্তা করো, যখন তুমি রেডিও ওয়েভ দিলে এরা নিউক্লিয়াসের স্পিনটা চেঞ্জ করে ফেললো, অর্থাৎ এরা কিন্তু এখন আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড বরাবর নাই, এরা কিন্তু আমাদের এগেইনস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেছে, অর্থাৎ এরা কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে চলে গেছে। তো যদি ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে চলে যায়, তখন তার এনার্জি বেড়ে যায়। সো সেটাকেই বলি হচ্ছে আমরা বিটা স্টেট। সো দেখো তো, তার মানে কি, এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রি স্টেট। এই যে নর্মাল এই হাইড্রোজেনগুলা, যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তখন আমরা পাবো হচ্ছে এই জায়গায় আমাদের এই হাইড্রোজেনগুলার নিউক্লিয়াসগুলার এনার্জি কমে যাবে। তার মানে হচ্ছে এই যে আলফা স্তরে চলে আসছে। ওকে, তারপরে যখন তুমি রেডিও ওয়েভ দিলা, এই যে নিউক্লিয়াসগুলা এরা কি করে, শক্তি শোষণ করে জাম্প করে কই চলে যায়, এই যে বিটা স্তরে চলে যায়। ওকে, সো দেখো এবার যখন রেডিও ওয়েভ অফ করে দিব, তখন কি হবে, তারা যখন লাফ দিয়ে নিচে নামবে, তখন তারা শক্তির বিকিরণ করবে, আর সেই বিকিরণ থেকে আমরা হচ্ছে তখন আমাদের ওই বর্ণালী বা স্পেকট্রাম দেখতে পাই, যেটাকে পরবর্তীতে আমরা ইমেজে কনভার্ট করে রোগ নির্ণয় করি। এবার আমরা ইউভি রশ্মি ব্যবহার করে জাল টাকা কিভাবে শনাক্ত করে বা পাসপোর্ট কিভাবে শনাক্ত করে, এই ব্যাপারটা একটু দেখব। দেখো আমার এখানে দুইটা টাকা আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের আসল টাকা, আর একটা হচ্ছে আমাদের নকল টাকা। এখন এই যে আমাদের আসল যে টাকা থাকে, সেই আসল টাকার মধ্যে যেই থ্রেড থাকে, সেই থ্রেডের মধ্যে ফ্লুরোসেন্ট ফসফর থাকে। ওকে, এই ফ্লুরোসেন্ট ফসফর কি জিনিস ভাইয়া? দেখো, ফ্লুরোসেন্ট ফসফর হিসেবে সাধারণত এই ইট্রিয়াম অক্সাইড বা ইউফোরিয়াম আয়নের মিশ্রণ থাকে, অথবা তোমার বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড বা ইউফোরিয়াম আয়নের মিক্সচার থাকে, অথবা সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এর সাথে টারবিয়াম আয়নের মিক্সচার থাকে। তার মানে আমাদের এই 3 ধরনের মিক্সচার আমাদের হচ্ছে ফ্লুরোসেন্ট ফসফর হিসাবে এই আমাদের আসল টাকার মধ্যে থাকে। এখন এই ফ্লুরোসেন্ট ফসফরের কাজ কি ভাইয়া? ফ্লুরোসেন্ট ফসফরের কাজ হচ্ছে ইউভি লাইটকে শোষণ করা।
এরা কি করে, এরা হচ্ছে আমাদের ইউভি লাইটকে শোষণ করে কি করে ভাইয়া, দৃশ্যমান আলো বিকিরণ করে। ওকে, সো এরা ইউভিকে শোষণ করে দৃশ্যমান আলোকে বিকিরণ করবে। সো যেমন হচ্ছে এই যে আমাদের এইখানে যে ইট্রিয়াম অক্সাইড এবং ইউফোরিয়াম আয়নের যে মিশ্রণ আছে, এরা হচ্ছে আমাদের লাল কালারের আলো বিকিরণ করে। সো আমি যখন এরকম টাকার মধ্যে যখন ইউভি লাইট দিব, টাকার মধ্যে যখন ইউভি লাইট দিব, তখন সেটা হচ্ছে আমাদেরকে লাল কালার শো করবে। সেই ইউভিকে শোষণ করে লাল কালার আমাদেরকে বিকিরণ করবে। ব্যাপারটা বুঝে গেছে? তখন আমি বুঝতে পারবো আমার টাকাটা হচ্ছে আসল। ঠিক সিমিলারলি এখানে যে আমাদের বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, তার সাথে যখন ইউফোরিয়াম আয়নের মিক্সচার থাকে, তো তার সেটা আমাদেরকে কোন কালার দেখায়, সেটা আমাদেরকে নীল কালার দেখায়। এবং সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড তার সাথে যখন আমাদের টারবিয়াম আয়নের মিক্সচার থাকে, সেটা হচ্ছে আমাদেরকে সবুজ কালার দেখায়। সো তুমি যখন নকল টাকার মধ্যে তুমি যখন ইউভি লাইট দিবা, তো নকল টাকার মধ্যে যেহেতু কোনো ধরনের ফ্লোরোসেন্ট ফসফর নাই, সো আমরা কিন্তু তার মধ্যে ইউভি রে দিলে সে কিন্তু আমাদেরকে কোনো দৃশ্যমান আলো দেখাবে না। সো ফলে আমরা কিন্তু বুঝতে পারবো কোনটা আসল টাকা এবং কোনটা আমাদের নকল টাকা। ঠিক সিমিলারলি এইভাবে কিন্তু আমাদের পাসপোর্টও শনাক্ত করে, কারণ পাসপোর্টের মধ্যেও কিন্তু আমাদের এই ধরনের ফ্লুরোসেন্ট ফসফর ব্যবহার করা হয়। সো ফলে পাসপোর্টের মধ্যে যখন আমরা ইউভি লাইট দিব, সেই ইউভিকে শোষণ করবে এবং দৃশ্যমান আলোকে কী করবে, বিকিরণ করবে। সো এটাই ছিল আমাদের এই কিভাবে আমরা ইউভি লাইট ব্যবহার করে আমরা জাল টাকা ও পাসপোর্ট শনাক্ত করতে পারি এই ব্যাপারটা। এবার আমরা যে জিনিসটা দেখব যে আমাদের ফ্লুরোসেন্ট টিউব লাইটে তোমার কিভাবে আমরা হচ্ছে ইউভি রশ্মি ব্যবহার করি। সো একটা জিনিস একটু খেয়াল করো যে আমরা তো মোটামুটি সবাই টিউব লাইটের সাথে পরিচিত, তাই না? সো এই টিউব লাইটের ভিতরে কি থাকে জানো? টিউব লাইটের ভিতরে হচ্ছে আমাদের আর্গন আর হচ্ছে মার্কারির বাষ্প থাকে। কি থাকে ভাইয়া? আর্গন আর মার্কারি। তার মানে টিউবলাইটের ভিতরে আর্গন আর মার্কারির বাষ্প দিয়ে ফিল আপ করা থাকে। এবং টিউবলাইটের যে সারফেস আছে না, এই যে গোল টিউবলাইটের যে সারফেসের ভিতরের দিকে হচ্ছে আমাদের ফসফর থাকে, ফ্লুরোসেন্ট ফসফর থাকে। ঠিক আছে, সেখানে ফ্লুরোসেন্ট ফসফর হিসেবে কি থাকে? এই যে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা থাকতে পারে, অথবা সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এটাও থাকতে পারে। বাট যেটাই থাকুক না কেন, তাদের সাথে এই ইউফোরিয়াম আয়ন এবং হচ্ছে টারবিয়াম আয়ন, এই দুইটার মিক্সচার থাকতেই হবে, মাস্ট। তো তার মানে কি দেখলাম, আমাদের ভিতরে থাকে আর্গন আর মার্কারির বাষ্প, আর ভিতরে যে সারফেসটা, হ্যাঁ, টিউবলাইটের যে সারফেসের গায়ে এই বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এর সাথে এই ইউফোরিয়াম আয়ন এবং হচ্ছে টারবিয়াম আয়নের মিক্সচারের একটা প্রলেপ দেওয়া থাকে। ওকে, সো এখন আমরা যখন এই টিউবলাইটের মধ্যে কারেন্ট পাস করি, তখন কি হয় জানো? কারেন্ট দিলে এই মার্কারির ইলেকট্রনগুলা উত্তেজিত হয়ে যায়। এগুলা উত্তেজিত হয়ে উপরের শক্তি স্তরে চলে আসে। তারপর তারা যখন শক্তি বিকিরণ করে, তারা আমাদেরকে ইউভি লাইট বিকিরণ করে। কি বিকিরণ করে বলো তো ভাইয়া? ইউভি রে বা ইউভি লাইট বিকিরণ করে। তার মানে দেখো, এই মার্কারি যেই শক্তি বিকিরণ করলো এবং সেই বিকিরিত রশ্মির হচ্ছে ইউভি। এখন তুমি কি ইউভি দেখতে পাও? অবভিয়াসলি না। তো তখন কি হয় দেখো, তখন হচ্ছে এই যে টিউবলাইটের সারফেসের গায়ে আমাদের যে ট্রাইফসফর ছিল, এরা তো কী করে, সেই ইউভি লাইটকে শোষণ করে। তাহলে মার্কারি যেই ইউভি উৎপন্ন করলো, সেটা হচ্ছে টিউবলাইটের সারফেসের গায়ে আটকে থাকা এই ফসফরগুলো কি করে, শোষণ করে। তো শোষণ করে তারা আমাদেরকে দৃশ্যমান আলো বিকিরণ করে। তখন আমরা হচ্ছে গিয়ে সাদা লাইট বা বিভিন্ন কালারের লাইট দেখতে পাই টিউবলাইট থেকে। সো এটা হচ্ছে আমাদের এই ইউভি রশ্মির আরেকটা ব্যবহার। এবং আশা করি যে কিভাবে টিউবলাইটের মধ্যে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, এই জিনিসটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। সো এবার আমরা যে জিনিসটা দেখব, আমাদের সবার লাস্ট টপিক এই বর্ণালীর, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আয়ার রশ্মি ব্যবহার করা হয়। এখন দেখো, এই যে আয়ার রশ্মি, এই আয়ার রশ্মি হচ্ছে আবার আমাদের 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে এনআইআর, একটা হচ্ছে এমআইআর, আর একটা হচ্ছে এফআইআর। এখন এনআইআর মানে হচ্ছে আমাদের নিয়ার আয়ার, এমআইআর হচ্ছে আমাদের মিডল আয়ার, আর এফআইআর হচ্ছে আমাদের ফার আয়ার। তো এনআইআরের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার, এমআইআরের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার, এবং এফআইআরের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 25,000 থেকে 10⁶ ন্যানোমিটার। তো এই 3 ধরনের আয়ার রশ্মিকেই কিন্তু আমরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করি। তো এর মধ্যে দেখো, প্রথমেই এই যে এনআইআরকে আমরা কিভাবে ব্যবহার করি। দেখো, আমাদের মস্তিষ্কের যেই রক্ত, সেই রক্তে হিমোগ্লোবিনের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে সেটা পরিমাপ করতে কিন্তু আমরা হচ্ছে এনআইআর ব্যবহার করি। আবার আমাদের যে শিশুরা আছে, সেই শিশুদের মস্তিষ্কে
কোনো ক্ষত আছে কি না সেটা নির্ণয় করার জন্য যে সিটি স্ক্যান করা হয়, সেই সিটি স্ক্যানও কিন্তু আমরা এই এনআইআর রশ্মি ব্যবহার করি। বোঝা গেছে? তার মানে এনআইআর কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে দুইটা কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসছো আমাদের হচ্ছে এমআইআর। এখন এমআইআর কি একটুই দেখো, এই এমআইআর হচ্ছে আমাদের বেসিক্যালি বডি আইআর। এখন বডি আইআর মানে কি ভাইয়া? বডি আইআর মানে হচ্ছে যে আমাদের শরীর থেকে যেই তাপটা নির্গত হয় সেটাই হচ্ছে আমাদের আসলে বডি আইআর। তো আসলে আইআর রশ্মি মানে কি জানো? আইআর রশ্মি মানে হচ্ছে যত ধরনের আমাদের তাপীয় অনুভূতি আছে সবই কিন্তু হচ্ছে আইআর রশ্মি। তো আমাদের বডি থেকে যে আইআরটা বের হয় সেটাকে বলা হয় হচ্ছে কি বডি আইআর। এই বডি আইআরকে ইউজ করে মেডিকেল সায়েন্সে থার্মোগ্রাফ করা হয়। কি করা হয় ভাইয়া? থার্মোগ্রাফ করা হয়। এখন থার্মোগ্রাফের কাজ কি? থার্মোগ্রাফের কাজ হচ্ছে তোমার বডিতে কোনো অসুখ বিসুখ আসছে কি না এই জিনিসটাকে আইডেন্টিফাই করা। সেটা কিভাবে করে? দেখো, তোমার বডির তো নর্মালি একটা টেম্পারেচার থাকে, আমাদের সবারই বডিতে একটা নর্মাল টেম্পারেচার থাকে। এখন কোনো কারণে যদি আমার বডি থেকে টেম্পারেচারটা বেড়ে যায় বা আমার বডির কোনো একটা অংশের টেম্পারেচার বেড়ে যায়, সো সেই অংশটাকে এই আইডেন্টিফাই করা হচ্ছে থার্মোগ্রাফ। তখন থার্মোগ্রাফ করলে সে আইডেন্টিফাই করে আমাদের বডির কোন কোন অংশে টেম্পারেচারটা বেশি। তো সেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের বডির ওই অংশতে কোনো প্রবলেম আছে নাকি নাই। ওকে, সো তাহলে আমরা কি দেখলাম? এমআইআর দিয়ে হচ্ছে আমাদের থার্মোগ্রাফ করে মেডিকেল সায়েন্সে। অ্যান্ড দেন সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এফআইআর। এই এফআইআর কি কিন্তু মেডিকেল সায়েন্সে সব থেকে বেশি ইউজ করা হয়। এখন এফআইআর তুমি দুইভাবে বডিতে দিতে পারো, একটা হচ্ছে লো ইমিশন আর একটা হচ্ছে হাই ইমিশন। অর্থাৎ লো ইমিশন মানে হচ্ছে তুমি তার তীব্রতা একটু কমাই দিবা, আর হাই ইমিশন মানে হচ্ছে তুমি তার তীব্রতা একটু বাড়াই দিবা। সো তুমি যদি লো ইমিশন করো মানে তীব্রতা যদি একটু কমাই দাও, তখন সে কি করে? সে হচ্ছে আমাদের যে এই যে ত্বক আছে না, এই ত্বকের ভিতরে পর্যন্ত সে যায়, ত্বকের ভিতরে সে ঢুকে সে আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে একটু অ্যাক্টিভ করে দেয়, ফলে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং কোষগুলো সচল হয় এবং আমাদের কোষ বিভাজন বাড়ে এবং কোষ বৃদ্ধি হওয়া শুরু করে। এবং আমাদের যে ফিজিওথেরাপি আছে, এই ফিজিওথেরাপিতেও কিন্তু আমরা এই এফআইআর ব্যবহার করি, বাট সেটা হচ্ছে আমরা লো এমিশন এফআইআর ব্যবহার করি। ওকে, এরপরে যেটা হচ্ছে দেখো আমাদের এই হাই এমিশন। অ্যান্ড হাই এমিশন মানে হচ্ছে তুমি তার তীব্রতা একটু বাড়াই দিবা, আর তীব্রতা বাড়াই দিলে কি হয় ভাইয়া? সেটা হচ্ছে আমাদের লেজার হিসেবে কাজ করে। ওকে, সো তার মানে হাই ইমিশনটা হচ্ছে বেসিক্যালি লেজার হিসেবে কাজ করে। তোমরা অনেকেই হয়তো লেজার ট্রিটমেন্টের নাম শুনছো। এই লেজার ট্রিটমেন্টে বেসিক্যালি হচ্ছে আমাদের এফআইআর ব্যবহার করা হয়। এবং এই এফআইআর যখন তুমি হাই ইমিশনে দিবা, অর্থাৎ যখন তুমি লেজার হিসেবে ইউজ করবা, তখন সেটা আমাদের বডির 4 সেন্টিমিটার ভিতর পর্যন্ত ঢুকতে পারে। সো আমাদের বডির, বুঝতে পারছো, 4 সেন্টিমিটার ভিতর পর্যন্ত ঢুকতে পারে। ফলে সে কি করে? সে হচ্ছে আমাদের বডিতে যদি কোনো মৃত কোষ থাকে, হ্যাঁ, বা যদি কোনো কোষ যদি ড্যামেজ হয়ে যায়, সেই কোষগুলোকে রিকভার করার কাজে এই আমরা হচ্ছে লেজারকে ইউজ করি। সো এই এফআইআরের সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যবহার হচ্ছে যদি আমাদের স্নায়ুতন্ত্রের কোনো কোষ যদি বিক্ষত হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেটাকে রিকভার করার কাজে কিন্তু এই লেজারকে সব থেকে বেশি ব্যবহার করা হয়, বা এই লেজার ট্রিটমেন্টটাই সব থেকে বেশি উপযোগী। সো এই ছিল হচ্ছে আমাদের এই চিকিৎসা বিজ্ঞানে আইআর রশ্মির ব্যবহার, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এই স্পেকট্রোস্কোপি লেকচারটা শেষ হলো। সো স্পেকট্রোস্কোপি লেকচারটা কিন্তু কম্পারেটিভলি একটু কঠিন লেকচার এবং হচ্ছে একটু ডিফিকাল্ট ও ক্রিটিক্যাল একটা লেকচার। সো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই হয়তো আগে খুব একটা বেশি পড়ো নাই। সো যেহেতু তোমরা একেবারেই নতুন করে এই জিনিসগুলো পড়তেছো, সো তোমাদের অনেকের কাছে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। বাট তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো এবং রেগুলার পড়ার মধ্যে থাকো, তাহলে কিন্তু এই স্পেকট্রোস্কোপি থেকে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবং আমি চেষ্টা করেছি এই লেকচারটাতে স্পেকট্রোস্কোপিতে যত ধরনের টপিক আছে সবগুলো টপিকই তোমাদেরকে বুঝাই দেওয়ার, এবং আশা করি এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে ভর্তি পরীক্ষায় তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। সো আজকের মতো আমাদের স্পেকট্রোস্কোপির লেকচার এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।